বন্ধুরা নমস্কার। যতন খুলুঙ্খা। রাজ্য রাজনীতি বদলে যাচ্ছে। রাজ্য রাজনীতিতে ক্রমে ক্রমে একটা পরিবর্তন, সূক্ষ্মভাবে একটা পরিবর্তন চোখের সামনে ভেসে উঠছে। রাজ্যে এতদিন ধরে বিজেপি যেরকমভাবে বিরাট বিশাল ক্ষমতা ভোগ করে আসছিল, সেই ক্ষমতাটা এমনিতে তারা সরকারিভাবে তারা ভোগ করলেও বিরোধী দলগুলোর দিকে কিন্তু ধীরে 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 রাজ্য রাজনীতি ঝুঁকে যাচ্ছে। এটা আপাত দৃষ্টিতে চোখে না পড়লেও খুব ভালো করে যদি কেউ মানুষের সঙ্গে কথা বলেন, মানুষের মতিগতি যদি বোঝেন, মানুষ কোন দিকে কি চাইছে, কি দেখছে, কি বুঝছে এবং কি বলছে, সেটা যদি ভালো করে বিচার বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে রাজ্যের মানুষের মধ্যে সে শুধু যে সমতলে তা না, কিন্তু পাহাড়ে পর্যন্ত, পাহাড় থেকেও আমি দেখি মাঝে মাঝেই খবর আসে, অনেক লোকের সঙ্গে আমার কথা হয় বিভিন্ন সময়ে, সেগুলো বিশ্লেষণ করলে কিন্তু এটা দেখা যায় যে মানুষ তাদের মানে একটা গার্জিয়ানলেস একটা পরিবেশের মধ্যে রয়েছে বলে মানুষ অনুভব করছে। তার ফলে গার্জিয়ানের খোঁজ করছে মানুষ। রাজনীতিতে, রাজ্য রাজনীতিতে সাধারণ মানুষ একজন অভিভাবকের খোঁজ করছে। এই অভিভাবকের খোঁজ করতে গিয়েই তারা শাসক দল থেকে অনেকে আলাদা হয়ে যাচ্ছেন। আলাদা হয়তো ঘোষণা দিয়ে হচ্ছেন না, হয়তো ঘোষণা দিয়ে দলত্যাগ করছেন না, অন্য কোনো দলে যোগদান করছেন না, কিন্তু মানসিকভাবে তারা আলাদা হয়ে যাচ্ছেন। এবং এই আলাদা হওয়ার প্রক্রিয়াটা এর আগে সিপিএমের রাজত্বে আমরা দেখেছিলাম 2018-র অনেক আগে থেকে, মানে মোটামুটি 13 এবং 18 এর মাঝখানের সময়টাতে আমরা ত্রিপুরাতে ওই সময় দেখেছিলাম যে সিপিএম থেকে মানসিকভাবে মানুষ আলাদা হয়ে যাচ্ছে। অথচ সিপিএমের বিভিন্ন মিটিংয়ে, মিছিলে, বিভিন্ন সভাতে প্রচুর মানুষ ভিড় করছে, এবং যে মানুষ ভিড় করছে সেই মানুষই আবার সেখান থেকে বেরিয়ে এসে ঘরোয়াভাবে তাদের অভাব অভিযোগের কথা বলছে, কোনো নেতার বিরুদ্ধে বা দলের বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে তাদের মত প্রকাশ করছে গোপনভাবে। অথচ বাইরে এসে তারা এবার ভিন্ন কথা বলছে যে সব কিছু ঠিকঠাক আছে, দলের প্রতি তারা সমর্পিত ইত্যাদি বোঝাচ্ছে। তো এই রকম একটা চিত্র কিন্তু গত মোটামুটি বেশ একটা লম্বা সময় ধরে কিন্তু রাজ্য রাজনীতিতে দেখা যাচ্ছে, যেটা হয়তো শাসক দলের লোকরা বুঝতে পারছেন না। কিন্তু যারাই সাংবাদিকদের সঙ্গে যদি আপনি ঘরোয়াভাবে কথা বলেন, যারা ময়দানে চষে বেড়ায়, যারা মানুষের সঙ্গে কথা বলে, বুঝতে পারবেন তারা কি বলে। কিন্তু তারা এই কথাগুলোই আবার বিজেপির লোকদের কাছে বলবে না এই কারণে যে তারা জানে যে বিজেপির লোকদের কাছে বললে তারা গোসা করবে, তারা রেগে মেগে অস্থির হয়ে যাবে, ফলে সমস্যা হতে পারে, নানান ধরনের মিডিয়ার ওপরে চাপ রয়েছে, ফলে সেই সাংবাদিককে হয়তো তার হাউস থেকে বের করে দেওয়ার ক্ষেত্রে হয়তো কেউ না কেউ ভূমিকা পালন করতে পারে। তো এই কারণে সে বলবে না তাদের দিকে। সে যদি আমি যারা যারা কথা বলি আর কি, যাদের সঙ্গে কথা বলি তাদের আমি মতিগতি এইরকমটাই দেখি যে তারা জায়গা বুঝে কথা বলে। তো এইটা একটা ইঙ্গিত রাজ্য রাজনীতি যে ধীরে ধীরে পাল্টে যাচ্ছে। আরেক দিকে দেখবেন এখন বিরোধী দলগুলো, সে সিপিএম হোক, সে কংগ্রেস হোক, তারা তাদের যে কর্মীরা আছে তাদেরকে এখন আর আত্মবিশ্বাসহীন কিন্তু দেখবেন না। যেখানেই তাদের কথাবার্তা তারা প্রকাশ করছে, যেমন সোশ্যাল মিডিয়াতে আজকে থেকে 2-3 বছর আগে মুখ খোলার সাহস যারা করতো না, একেবারেই টু শব্দটি যারা করতো না, তারা দেখবেন এখন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন টিভি চ্যানেলগুলোর যে বিভিন্ন নিউজ আইটেম আসে, সেগুলোর নিচে যে তারা কমেন্ট করে, আমি মাঝে মাঝে খুব কৌতূহলী হয়ে উৎসাহ নিয়ে সেই কমেন্টগুলো আমি পড়ি। আবার এটাও আমি দেখি যে কমেন্টে যারা করছেন তারা সবাই ফেক অ্যাকাউন্ট থেকে করছেন কিনা। এটা দেখা যায় যে তাদের মধ্যে হ্যাঁ কিছু তো ফেক অ্যাকাউন্টে থাকে, কিন্তু আমার মনে হয় 80-90% এখন অরিজিনাল অ্যাকাউন্ট থেকে নিজের ছবি থাকে, নিজের অরিজিনাল নাম থাকে, এবং প্রোফাইলে তার সমস্ত বায়োডাটা সব প্রকাশ করা থাকে। সেই অ্যাকাউন্ট থেকে সে সরাসরি মন্তব্য করছে, যে মন্তব্যগুলো কখনো রাজ্যের সরকারি নেতাবাবুদের বিরুদ্ধে, নেতামন্ত্রীদের বিরুদ্ধে চলে যাচ্ছে, কখনো আপনার ওই শাসক দলের নেতাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। তো তারা তীব্রভাবে সমালোচনা করছেন এবং রাজ্য রাজনীতির বিভিন্ন নেগেটিভ সাইডগুলো তারা তুলে ধরছেন। এইগুলো কিন্তু একটা বড় ইঙ্গিত যে মানুষের মধ্যে নিজেকে প্রকাশ করার যে সাহসটা সেটা ফিরে আসছে বলবো না, ফিরে এসেছে অনেকটাই। আর
এই যে মানুষগুলো যে সাহস করে কথা বলছে, সেইটার কারণে আপনার শাসক দল একটা নতুন চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। কারণ কতজনের মুখ আপনার বন্ধ করবে? এখন তো আর মুখ বন্ধ করা সম্ভব না। কারণ হলো, মুখ বন্ধ করা যে সময়কালটা ছিল, যখন চতুর্দিকে মানুষের মধ্যে একটা ভয়ানক ভীতি ছিল, আশঙ্কা আতঙ্ক একেবারে মনের মধ্যে ছেয়েছিল, সেই এক্সট্রিম অবস্থাটা তো মানুষ দেখে ফেলেছে। আর যখন মানুষ তাদের জীবনে এক্সট্রিম অবস্থা, এক্সট্রিম খারাপ সময় দেখে ফেলে, তখন তার মন থেকে কিন্তু ভয় মুছে যায়। তখন কিন্তু তার মধ্যে আবার সাহস ফিরে আসে। কারণ এটা খুব স্বাভাবিক প্রকৃতির নিয়ম যে দিনের পরে রাত্রি আসবে, রাত্রির পরে আবার দিন আসবে, আবার দিনের পরে রাত্রি আসবে, এভাবেই পাল্টাপাল্টি হবে। তো তার কারণে আপনার ওই সময়টা অতিক্রম করে মানুষ এমন একটা জায়গাতে এসেছে যে এখন মানুষ দেখছে যে বিরোধী দলগুলো বিধানসভা নির্বাচন অনেক দূরে থাকলেও ময়দানে আছে। মানুষ এখন প্রত্যেক দিন খবরাখবর রাখছে যে কেন্দ্রে কি হয়, নীতিশ কুমার কি করেন, চন্দ্রবাবু নাইডু কি করেন, মমতা ব্যানার্জি কি করেন, বা চিরাগ পাসওয়ান কি করেন, বা জয়ন্ত চৌধুরী কি করেন। মানে বিজেপির যারা সর্বভারতীয় সহযোগী দলগুলো রয়েছে অথবা বিরোধী দলের মধ্যেও কেউ কেউ যারা শক্তিশালী, তারা কে কি করেন সেগুলো মানুষ দেখতে চায়। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখন সর্বভারতীয় রাজনীতির প্রতি প্রচুর আগ্রহ নিয়ে দেখেন। এইটা কিন্তু এর আগে ছিল না। এখন কেন এত বেশি তারা সর্বভারতীয় রাজনীতির খবর রাখেন? কেন এখন এনডিএ ভেঙে যাবে কিনা, নরেন্দ্র মোদী সরকার পড়ে যাবে কিনা, বিজেপির সর্বভারতীয় প্রেসিডেন্ট কে হবে, ত্রিপুরা রাজ্যের প্রেসিডেন্ট হবে কে হবে, মানুষ কিন্তু জানতে চাইছেন না। কিন্তু ত্রিপুরা রাজ্যে কোনো আগ্রহ নাই, কিন্তু মানুষের মধ্যে কথা বললে আপনি জানতে পারবেন যে ত্রিপুরা রাজ্যে বিজেপির রাজ্য সভাপতি কে হবেন এ নিয়ে কোথাও কেউ কোনো প্রশ্ন করেন না। এমনকি বিজেপির কর্মীরা পর্যন্ত এ নিয়ে কোথাওই কোনো আগ্রহ দেখান না। অথচ বিজেপি করেন না, সিপিএম করেন অথবা কংগ্রেস করেন, তারা কিন্তু বিজেপির অল ইন্ডিয়া প্রেসিডেন্ট কে হবে সেটা জানতে চাইছেন। কেন? কারণ টিভির নিউজে তারা এটা জেনে গেছেন যে এখন আরএসএস এবং বিজেপির মধ্যে, মোহন ভাগবত এবং নরেন্দ্র মোদীর মধ্যে এ নিয়ে নাকি দড়ি টানাটানি চলছে। মানে আরএসএস চাইছে আরএসএস এর একেবারে অনুগত কাউকে বিজেপির প্রেসিডেন্ট করতে, এবং সেই ব্যক্তি কোনোভাবেই মোদী অমিত শাহর মানে তালিকার হবে না, তাদের গোষ্ঠীর হবে না, এরকম কাউকে করতে চাইছে। আর নরেন্দ্র মোদী অমিত শাহ কোনোভাবেই তাদের পছন্দের ব্যক্তি না হলে অন্য কাউকে বিজেপির অল ইন্ডিয়া প্রেসিডেন্ট করতে রাজি হচ্ছে না। এই কারণেই, এই খবরটা মানুষের মাথায় ঢুকে যাওয়ার কারণেই রাজ্যের ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত, আগরতলা থেকে গন্ডাছড়া পর্যন্ত সব জায়গায় মানুষের মধ্যে এইটা কৌতূহল যে কে হবেন, নরেন্দ্র মোদীর গোষ্ঠীর কেউ হবেন না মোহন ভাগবতের পছন্দের কেউ হবেন। এইটা আরেকটা দিক যেটা রাজ্য রাজনীতিকে প্রভাবিত করছে। তার মানে বোঝা যাচ্ছে যে মানুষের ধারণা, একটা বিরাট অংশের মানুষের ধারণা হয়ে গেছে যে দিল্লি ডগমগ হয়ে গেছে, দিল্লি দুর্বল হয়ে গেছে। আর দিল্লি দুর্বল হওয়া মানে এখানে দলকে আগামী দিনে খুব বেশি শক্তি দিয়ে সাহায্য করা তাদের পক্ষে সম্ভব না। তাদেরকে দিল্লিটা দেখতে হবে, দিল্লিটাকে মানে দিল্লির আপনার ক্ষমতাটাকে তাদের হাতে ধরে রাখতে হবে। এটা ধরে রাখতে হলে তাদের অনেক বেশি ব্যস্ত সেদিকে থাকতে হবে। সুতরাং 28 আসতে আসতে 2028 এর ত্রিপুরা বিধানসভা নির্বাচন আসতে আসতে দিল্লিতে অনেক কিছু হয়ে যেতে পারে। সরকারে পর্যন্ত পরিবর্তন আসতে পারে, অথবা প্রধানমন্ত্রী পদে পরিবর্তন আসতে পারে, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী নাও থাকতে পারেন। এই সমস্ত কিছু কিন্তু রাজ্য রাজনীতিতে সাধারণ মানুষের মধ্যে কিন্তু আলোচনা কিন্তু হচ্ছে। যারা এই বিভিন্ন আড্ডাতে মানুষের কথাবার্তা শুনবেন, মন দিয়ে শুনবেন, কিছু না বললেও তারা কিন্তু জানবেন যে মানুষ এই কথাগুলো বলছে। এটা কিন্তু একটা নীরবে বিপ্লবের দিকে রাজ্য রাজনীতিকে কিন্তু নিয়ে যাচ্ছে। এখন দেখবেন আপনারা যে যারা ত্রিপুরা রাজ্যে পরিবর্তনপন্থী, তারা কিন্তু অনেক বেশি আত্মবিশ্বাসের সঙ্গে তারা নিশ্চিতভাবে বলে যে 28-এ কোনো অবস্থাতেই আর বিজেপি সরকার আসবে না, যে কোনো অবস্থাতেই রাজ্যে পরিবর্তন হবে। তবে সিপিএমের সরকার না হলে বা কংগ্রেসের সরকার না হলেও জোটের সরকার হলে হবে। অথবা অনেকে মনে করছেন যে তারা দুই দল মিলেও যদি সরকার না বানাতে পারে তাহলে তীব্র মত তাদের সঙ্গে আসবে। এরকম অনেক কিছু তারা স্পেকুলেশন, হিসাব নিকাশ ইত্যাদি তারা করছেন। করে মানে এই হিসাবগুলো আপনারা দেখবেন ওই যে ফিসফিস করে যে মানুষ কথা বলে না, এই ফিসফিস করে হুইসপারিং ক্যাম্পেইনের মতন এগুলি সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে। এবং এইটা এতদিন ধরে বিরোধী দলগুলো এই কাজটা করেছে নীরবে।
বিশেষ করে এই কাজ করেছে প্রধান বিরোধী দল, কারণ তাদের কাছে সেই মেকানিজম রয়েছে, তাদের কাছে সেই অভিজ্ঞতা রয়েছে, তাদের কাছে সে প্রশিক্ষিত বাহিনী রয়েছে। যখন তাদেরকে বাইরে বেশি প্রোগ্রাম করতে দেওয়া হয়নি, আমি আপনাদেরকে অনেক ভিডিওতে বলেছি, বিভিন্ন সময়ে আমার এই চ্যানেলেও বলেছি, আমার প্রসেনজিৎ চক্রবর্তী নামে যে চ্যানেলটা সেটাতেও বলেছি, যে বিরোধীদেরকে যদি প্রোগ্রাম করতে না দেয় তাহলে শাসক দল তার নিজের পায়ে নিজে কোড়াল মারছে। কেন? কারণ শাসক দল বিরোধী দলকে এটা বুঝিয়ে দিচ্ছে যে আমি ক্ষমতায় থাকলে তোমাদের অস্তিত্ব থাকবে না, সুতরাং তোমাদেরকে বিকল্প রাস্তা দেখতেই হবে। এইটাই করেছে তারা ওই সময়টাকে কাজে লাগিয়েছে। তারা ওই সময়ে নীরবে তাদের সংগঠনকে আপনার যত্নআত্তি করেছে, সাধারণ মানুষের সঙ্গে বিভিন্ন কায়দায়, যার বাড়িতে যেতে পারেননি তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ রেখেছে, যাকে টেলিফোনও করা যায় না তার বাড়িতে অন্য কোনো লোককে, যার কোনো রাজনৈতিক পরিচয় নাই, তাকে পাঠিয়েছে, তার মাধ্যমে তার কানের মধ্যে মন্ত্র দিয়েছে, নানানভাবে তারা এগুলো করেছে। যার ফলে আপনারা দেখবেন বিজেপির ভেতরে যেমন একটা আত্মবিশ্বাসহীন একটা বিরাট বড় ক্লাস তৈরি হয়েছে। আমার কিছুদিন আগেও এক যুব মোর্চার রাজ্যস্তরীয় নেতা আমাকে বলতে আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোমাদের কি অবস্থা? বলছে যে দাদা, সত্যি কথা যদি বলি তাহলে তলাখালি, এই তলাখালি এই যে শব্দবন্ধটা, এইটা আপনারা রাজ্যে বিজেপির মধ্যে প্রচুর মানুষের মুখে শুনবেন। তলাখালি মানে নিচুর তলায় কিছু নাই, এই কথাটা তারা বলেন। এখন তাদের মধ্যে একটা অবিশ্বাস তৈরি হয়ে গেছে, তাদের মধ্যে একটা আত্মবিশ্বাসের অভাব তৈরি হয়েছে। এইটা ওই কারণে হয়েছে যে এক্সট্রিম পাওয়ার দেখিয়ে বিরোধীদের মুখ বন্ধ করে দেওয়া, বিরোধীদের কর্মসূচি করতে না দেওয়া, ওইগুলো যদি ওই সময় না করে বিরোধীদেরকে যদি ময়দানে থাকতে দেওয়া হতো, বিরোধীদেরকে যদি ম্যাসিভ প্রোগ্রাম করতে দেওয়া হতো, তাহলে কি হতো? বিজেপির কর্মীরা তাদের সরকারকে টিকিয়ে রাখার জন্য, দলকে মজবুত রাখার জন্য প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত নিজের থেকে স্বতঃপ্রণোদিত হয়ে স্পন্টেনিয়াসলি তারা ময়দানে থাকতো, তারা দলের বিষয়ে অনেক বেশি দলের সঙ্গে যুক্ত থাকতো এবং তাদের মধ্যে কোনো হতাশা নিরাশার জন্ম নিত না। দলের মধ্যে উপদলীয় যে গোষ্ঠীদঙ্কন দল, সেইগুলো এমন একটা জায়গা যেত না যে অবস্থাতে আজকে রয়েছে। আজকে দলের মধ্যে সবাই একসাথে আছে ঠিকই, কিন্তু প্রত্যেকে অবিশ্বাস করছে, প্রত্যেককে সন্দেহের দৃষ্টিতে দেখছে। এগুলো খুব ভালো করে সিপিএম এর নেতারা তাদের যে ফিট করা বিভিন্ন সিস্টেম রয়েছে তার মাধ্যমে জেনে গেছে, বুঝে গেছে। তার কারণে এই কথাগুলো তারা তাদের কর্মী বাহিনীতে ছড়িয়ে দিয়েছে। তার কারণে আপনারা আমার কথা যদি বিশ্বাস না হয়, একটু গ্রাউন্ড সার্ভে করে নেবেন। গ্রাউন্ড সার্ভে ভালোভাবে নিরপেক্ষভাবে করবেন। করলে পরে আমার এই প্রত্যেকটা কথা, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দ আপনাদের কাছে সত্য বলে প্রমাণিত হবে। এবং এইটা যারা করতে পারবে তারা হয়তো নিজেদেরকে সংশোধন খানিকটা হলেও করতে পারবে, সবটা করতে পারবে কিনা আমি জানি না। আর কারো যদি মনে হয় এগুলি বকওয়াস, তাহলে তো কোনো অসুবিধাই নেই। তো যাই হোক, রাজ্য রাজনীতি পাল্টে যাচ্ছে। রাজ্য রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন ঘটছে, নীরবে ঘটছে। এটা একেবারে সত্য এবং এটা মনে হয় আপনাদের চোখেতেও ধরা পড়েছে। যদি ধরা পড়ে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর সুযোগ আপনাদের কাছে রয়েছে। যদি আপনাদের মনে হয় যে না এই কথাগুলো বকওয়াস, এগুলোর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই, তাহলে সেটাও প্রকাশ করার সুযোগ এই কমেন্ট বক্সে সুযোগ রয়েছে। তবে এটাও বলে দিই যে অন্যরা বিরোধিতা সমালোচনা পছন্দ না করলেও এই চ্যানেলটা, ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটা কিন্তু বিরোধিতা, তারপর অপছন্দ করা, সমালোচনা করা ইত্যাদি কিন্তু পছন্দ করে। সুতরাং এই চ্যানেলের ভিডিওগুলো সম্বন্ধে যদি আপনাদের সমালোচনা করার মতন কোনো কথা থাকে, তাহলে নিঃসংকোচে স্বাধীনভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে এই চ্যানেলের ভিডিওর কথাগুলো স্পেসিফিক্যালি বলে, এমনিতে গাও করা সমালোচনা কোনোদিন সম্মান পায় না, কিন্তু স্পেসিফিক তথ্য দিয়ে যদি সমালোচনা করতে পারেন তাহলে ওয়েলকাম জানানো হবে, স্বাগত জানানো হবে। ভালো থাকবেন সবাই। যতন খুলুমখা, সবাইকে নমস্কার।